চোর ধরা পড়লে চোরের চেহারা যেমন হয় না, তোমার চেহারা এখন এক্স্যাক্টলি সেরকম লাগছে। কথাটা বলল নীরব। প্রমিতি গাল ফুলিয়ে বলে, হ্যাঁ বলেছে। তুমি চোর দেখেছো কোনো দিন? নীরব কিছুটা ভড়কে গেল। চোর দেখেনি, তবে নিজে একবার খিদার কষ্টে চুরি করেছে। সে একটা দম নিয়ে বলে, না দেখিনি। তাহলে জানলেন কিভাবে আমাকে চোরের মতো লাগছিল? আন্দাজে ঢিল মারলাম। এসব বাদ দাও। তোমাকে না বলেছিলাম সন্ধ্যা নাগাদ রেডি থাকতে? তাহলে এখন ঘুমানোর অভিনয় কেন করছিলে? প্রমিতি মিনমিনে সুরে বলে, আমি আজকে যাব না। নীরব চোখ ছোট ছোট করে প্রমিতির দিকে তাকালো। প্রমিতি কাঁদো কাঁদো চোখ করে বলে, প্লিজ, আজকেই তো এলাম, আমি পারবো না যেতে। নীরব প্রমিতির কোনো কথা শুনল না। সে তো আটকে গেছে প্রমিতির চোখের মায়ায়। নীরব মনে মনে বলল, কি জাদু করিলে কন্যা, তোমার চোখের মায়ার জালে তো আটকে গেলাম গো। শুনছো, কোথায় হারিয়ে গেলে? আমি আজকে যাব না, পরে যাব। তুমি খেদে চলে যাও, আচ্ছা? ইনোসেন্ট ফেস বানিয়ে নীরব চোখ বন্ধ করলো। সে মনে মনে বলল, এটা জাদু না কালো জাদু, যার সব কিছুতেই ক্ষতি আর সর্বনাশ। ভালোবাসা কালো জাদুর চেয়েও ক্ষতিকর নীরব। কালো জাদু থেকে তো সূরা ফালাক আর নাস পড়েই পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা থেকে মুক্তি পেতে কোন সূরা পড়বে সে? এমন কোনো সূরা থাকলে সে সারা দিন রাত জবর কাটতে থাকতো। হ্যালো, প্রমিতি নীরবের সামনে তুড়ি বাজিয়ে বলে। তা দেখে নীরব বলে, আজকে তোমাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হ্যাঁ, নিজের বাসায় আসতে পেরে আমি অনেক খুশি। বাহ, ভালো তো, মাঝে মাঝে খুশি হতে হয়। প্রমিতি জোর করে হেসে বলে, তাহলে তুমি এখন যাও। নীরব বলল, যাব তো। তো যাও, আল্লাহ হাফেজ, সাবধানে যাবে। প্রমিতির এই কথা শুনে শান্তি পেল। নীরব টেডি স্মাইল দিয়ে বলে, তবে একা না, তোমাকে সঙ্গে নিয়ে। গো। না, ইটস হ্যাঁ অর ইয়েস। প্রমিতি ঢোক গিলে বলে, বললাম তো যাব না। নীরব বিরক্তি নিয়ে বলে, নো ন্যাকামি, ইটস অল আউট, গেট ইট। বলে প্রমিতির হাত ধরে উঠে দাঁড় করিয়ে যেই না সামনে আগাবে, প্রমিতি শব্দ করে কেঁদে দিল। নীরব আবারও এক দফা চমকে প্লাস মুক্ত হলো। চমকে যাওয়ার কারণ হলো প্রমিতির হুট করে কেঁদে দেয়া, আর মুগ্ধ হওয়ার কারণ হলো প্রমিতিকে কাদারত অবস্থায় অনেক বেশি সুন্দর লাগছে। নীরব প্রমিতিকে দেখে মনে মনে বলল, জানো প্রমিতি, তোমার এই কান্নারত অবস্থায় সৌন্দর্যের পরিমাণ কত? ইট ইজ অ্যাবাউট সুন্দর ইন্টু দ্য 10⁻100। নীরব নিজে নিজেকে গালি দিয়ে বলে, গাধার বাচ্চা, এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? সৌন্দর্যের আবার কোনো মান আছে নাকি? এটা কি সায়েন্স কস ট্যান কট সেক কোসেক নাকি, যে ডিগ্রি অনুযায়ী মান থাকবে? আশ্চর্য, এসব তো পাগলের কারবার। তবে কি সে পাগল হতে বসলো নাকি আবার? তাহলে তো খুব মুসিবত। প্রমিতি কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। নীরব বলল, হইছে, বন্ধ করে সব ড্রামা। আচ্ছা প্রমিতি, তুমি কি নায়িকা হতে চাও? হ্যাঁ, অপূর্বের সাথে বড় ছেলে সিজন 2 করতে চাই। নীরব চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে, ওই ফালতু নাটকের নায়িকা হতে চাও? সি, কি রুচি তোমার। এই অপূর্ব আমার ফার্স্ট ক্রাশ। বাই দ্য ওয়ে, তুমি কিভাবে জানলে নাটকটা ফালতু? নীরব মুখটা বিকৃত করে বিছানায় সিটপটাং হয়ে শুয়ে বলে, এই নাটক দেখে আমি আমার জীবনের মূল্যবান 40 মিনিট নষ্ট করেছি। আজও সেই 40 মিনিটের জন্য আমার আফসোস হয়। প্রমিতি বলে ওঠে, জীবনে লাভ ক্ষতির হিসাব করলে কিছুই ভালো লাগবে না। কত সুন্দর করে নাটকটায় সব কিছু ফুটিয়ে তুলেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে অপূর্বের দায়িত্ববোধ আর তাদের দুইজনের একে অপরের প্রতি ভালো। প্রমিতি আটকে গেল। নীরব মাথা উঁচিয়ে প্রমিতিকে দেখে নিয়ে বলে, সভ্য কাজ, বুঝলা? মেয়েটা তো সেই গিয়ে ঝুলে বড়লোক জামের গলায়। আর ম্যাথ টিচারের যে ব্যবসা, সেটা সবাই জানে। প্রমিতি নীরবের সাথে না পেরে বলে, ওইটা একটা নাটক। নীরব বলল, ডিনার কখন করবা? কেন? প্রশ্ন কম করবা, উত্তর দাও। 10টার দিকে। নীরব বালিশ ঠিক করে কাঁথা জড়িয়ে নিয়ে বলে, আমার জন্য শশা দিয়ে সালাদ করবা, আর ঠিক 9:40 ডাক দিবে। এখন আমি ঘুমাবো, ডিস্টার্ব করবা না। প্রমিতি নীরবকে বকতে বকতে নিচে গেল। গিয়ে দেখে মা বাহারি রকমের রান্না করার প্রস্তুতি নিচ্ছে।
প্রমিতি তার কাছে গিয়ে বলে, কি রান্না করছো? এই তো জামাইয়ের জন্য একটু বিশেষ কিছু রান্না করছি, তুই জামা রুমে গিয়ে বস। হুম, তাই তো দেখতে পাচ্ছি। আচ্ছা শোনো, শশা দিয়ে সালাদ বানাও। তুই তো শশা খাস না। প্রমিতি কিছু না বলে চুপ থাকলো। মাও না হুটহাট করে অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করে। লায়লা খাতুন বলল, নীরব খাবে? হুম বলে প্রমিতি চলে যেতে গেলে লায়লা খাতুন তাকে আটকিয়ে বলে, এই দেখি তোর হাতে কি হয়েছে। প্রমিতি তার পোড়া হাত লুকিয়ে বলল, কি হবে, কিছু হয়নি তো, তোর হাত দেখা। প্রমিতি হাত বাড়িয়ে দিল। তার মা বিচলিত হয়ে বলে, সে কি রে, তোর হাতে তো জ্বলে গেছে, কিন্তু কি করে? প্রমিতি হেসে উড়িয়ে দিয়ে বলে, শখ করে রান্না করতে গিয়ে হয়েছে। ও কিছু না মা। আরে চুপ কর, আমি মলম আনছি। লায়লা খাতুন প্রমিতিকে সোফায় বসিয়ে মলম লাগিয়ে দিল আর বলল, সাবধানে কাজ করবি মা। হুম, তুমি যাও রান্না করো। নীরব প্রমিতিকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। প্রমিতির পরনে লাল জর্জেটের শাড়ি, খুব পাতলা ম্যাটেরিয়ালের হয়, শরীরের বেশিরভাগ অংশ দেখা যাচ্ছে। নীরব খুব নিবিড়ভাবে তাকে জড়িয়ে রেখেছে। প্রমিতিকে নিজের দিকে ঘুরিয়ে নীরব বলল, তোমাকে খুব ভালোবাসি, এক সমুদ্রে যতগুলো ঢেউ হয় ঠিক সেই পরিমাণ। প্রমিতি অবাক হয়ে বলে, মানে? নীরব তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, মানে হলো অসীম। ও তাই? নীরব ঘোর লাগানো দৃষ্টিতে প্রমিতির দিকে তাকে বলে, এনি ডাউট? না। নীরব প্রমিতির ঠোঁটের দিকে অগ্রসর হলে প্রমিতি তাকে আটকে বলে, এখন না। তাহলে কখন? রাতে। তুমি আমি একসাথে থাকলে যে কোনো সময় রাত গো। কি অসভ্য একটা, তোমার জামাই অসভ্য। বলে প্রমিতির ঠোঁট আঁকড়ে ধরল। প্রমিতি ছোটার জন্য চেষ্টা করলো, কিন্তু নীরব তাতে পাত্তা না দিয়ে তার কোমর জড়িয়ে ধরে আরও গভীরভাবে কাছে আসলো। এবার প্রমিতিও তার সাথে তাল মেলালো। নীরব প্রমিতিকে কোলে তুলে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল। তারপর প্রমিতির ওপর নিজের ভর ছেড়ে দিল। প্রমিতি লজ্জায় মুখ ফিরালো। নীরব তা দেখে বলে, তোমার এই লজ্জা মাখা মুখের প্রেমে পড়ে তো আমি ঘায়েল। প্রমিতি নীরবকে তার হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি। হুম, আমি বেশি ভালোবাসি। না আমি। নীরব প্রমিতির বুকে মাথা রেখে বলে, না আমি বেশি ভালোবাসি আমার প্রমিতিকে। নীরব, আমি বেশি ভালোবাসি। নীরব জোর গলায় বলে, না গো আমি। এবার প্রমিতি রাগ দেখে নীরবকে ধাক্কা মেরে উঠে দাঁড়িয়ে বলে, আমি বেশি ভালোবাসি তোমাকে। যেই না নীরব প্রমিতিকে ধরতে যাবে অমনি প্রমিতি ছুট লাগালো। নীরব তার পিছু নিল। প্রমিতি অনেক দূর এগিয়ে গেল। হুট করে কেউ প্রমিতির পেটে চাকু দিয়ে আঘাত করলো। নীরবের চোখের সামনে প্রমিতি লুটিয়ে পড়ল। সারা মেঝে লাল রক্তে ভরে গেল। শাড়িটা রক্তে ভেসে উঠল। নীরব থমকে গেল, বাকরুদ্ধ হয়ে গেল। কেউ পেছন থেকে বলে ওঠে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। নীরবের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু পড়ে গেল মাটিতে। যেই মাটিতে তার প্রিয়তমা পড়ে আছে, চারপাশ প্রচণ্ড কালো হতে লাগলো, মনে হয় ঝড় আসবে। নীরব মাটিতে হাঁটু গেড়ে বসে জোর করে প্রমিতি বলে চিৎকার দিল। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। নীরবের নিঃশ্বাস আটকে গেল। প্রমিতির নিথর দেহ মাটিতে পড়ে আছে। নীরবের সামনে এগিয়ে যাওয়ার শক্তিটুকু শরীরে নেই। তার চোখ দিয়ে পানি পড়ছে। কি থেকে কি হয়ে গেল? তার জীবন আর নেই। নেই কি তবে তার ভালোবাসা? লাল শাড়িটা কি সুন্দর ফুটেছে প্রমিতির গায়ে, কি সুন্দর লাগছে তাকে দেখতে। সদ্য ফোটা ফুলের মতো লাগছে তার প্রিয়তমাকে। কি শান্ত চেহারা। এই শান্ত চেহারায় নীরবের মনকে অশান্ত করে দিচ্ছে। বুকের মধ্যে জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে। নীরবের পা অসাড় হয়ে আসছে। সে চোখে সব ঝাপসা দেখছে। সে কারেন্টের গতিতে প্রমিতির দিকে ছুট লাগালো, গিয়ে ঠেকলো প্রমিতির বুকে। নীরব অঝোর ধারায় কাঁদতে লাগলো, বলল, প্লিজ প্রমিতি ফিরে আসো। আমি আর কোনোদিন তোমাকে এক বিন্দু কষ্ট দেব না, প্লিজ আসো না। আমি পারবো না তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে, মারা যাব আমি। এই প্রমিতি, দয়া করে আমার ওপর, অনেক ভালোবাসি তোমাকে। না কোনো সারা শব্দ নেই প্রমিতির। নিস্তেজ হয়ে মাটিতে পড়ে আছে। পেট থেকে গল গল করে রক্ত ঝরছে। নীরব প্রমিতির ক্ষত স্থানে হাত দিল। সাথে সাথে তার হাত লাল রক্তে ভিজে উঠল। রক্তভরা হাত দেখে নীরব ভয়ে একটা চিৎকার দিল। সাথে সাথে নীরব ধরফর করে উঠে চেঁচিয়ে উঠল। প্রমিতি সবেমাত্র নীরবকে ডিনার করতে যাওয়ার জন্য ডাকতে এসেছিল। যেই না ডাক দিতে যাবে অমনি নীরবের
ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বসল। নীরবকে হুট করে চিৎকার করতে দেখে প্রমিতিও ভয়ে চিল্লিয়ে বলে ওঠে, কি হয়েছে? নীরব আশেপাশে তাকালো। সে কিছুই বুঝতে পারছে না। তার হাত চোখের সামনে এনে মিলল। না হাতে রক্তের ছিটে ফোঁটা নেই। প্রমিতি বেশ ভয় পেয়ে যায়। সে নিজের বুকে থুতু দিয়ে বলে, কি হয়েছে তোমার? এত ঘামছো কেন? দুঃস্বপ্ন দেখেছ? নীরব ভয়ার্ত চোখে প্রমিতির দিকে তাকালো। প্রমিতিকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নীরব খুবই স্বস্তি অনুভব করলো। বুক ভরে একটা শ্বাস ছাড়ল আর নিঃশ্বাস নিল। তারপর মনের সন্দেহ মেটাতে প্রমিতির কাছে গিয়ে তার পেটে হাত দিল। এভাবে আচমকা টাচ করে প্রমিতি শিউরে ওঠে এবং দূরে সরে যেতে লাগলে নীরব তাকে আরও কাছে টেনে এনে কামিজ উঠিয়ে প্রমিতির পেটে হাত রাখল। না, কোথাও কোনো শরীর আঘাত নেই। নিবিড় বিড়বিড় করে বলে, আল্লাহ রহমত করেছে। আরে আরে, কি করছো এসব? বলে প্রমিতি তার কামিজ টেনে ঠিক করে নিল। তারপর আবার বলল, খারাপ স্বপ্ন দেখেছ? দাদি বলে খারাপ স্বপ্ন শয়তান দেখায়, তাই খারাপ কোনো কিছু স্বপ্নে দেখলে আয়াতুল কুরসি পড়তে হয়। নীরব প্রমিতির দিকে তাকালো। ঠিক এই মায়া মায়া চাহনি স্বপ্নের প্রমিতির মধ্যেও ছিল। এতটা নিখুঁত কিভাবে ছিল স্বপ্নটা? বাস্তবের কাছাকাছি ছিল। তার কেন যেন মনে হচ্ছে প্রমিতিকে হারিয়ে ফেলার কষ্টটা সে নিজে অনুভব করেছে। কি ভয়ঙ্কর অনুভূতি! ভাবলে গায়ে কাঁটা দিয়ে উঠছে। নীরব হালকা স্বরে বলে, পানি খাবো। প্রমিতি দ্রুত এক গ্লাস পানি ঢেলে এনে দিল। নীরব ঢকঢক করে খেয়ে নিল। তারপর চোখ বন্ধ করে দম নিয়ে বলে, কটা হচ্ছে এখন? 10টা। রাত না দিন? প্রমিতি কিছুটা শখ খেলো। সে মনে মনে বলে, কি বলে এই বেটা, এত ঘুমাইছে যে দিন না রাত তাই ভুলে গেছে। কিন্তু মুখে শুধু বলল রাত। ও খেতে আসে, নিচে সবে অপেক্ষা করছে। নীরব আবারও প্রমিতিকে দেখে নিল। নীরবের খুব করে ইচ্ছে করছে প্রমিতিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘণ্টাখানেক বসে থাকতে। হঠাৎ করে এমন অদ্ভুত ইচ্ছা কেন জাগলো তার সে জানে না, আর জানা সম্ভবও না। বিশ্বজগতে এখনও সব কিছু উন্মোচন করা সম্ভব হয়নি। যেখানে মন হলো ব্ল্যাক হোলের মতো, কোনো কুলকিনারা নেই, মন মাত্রই রহস্য, কখন কি চেয়ে বসে কে জানে। প্রমিতি রুম থেকে বের হয়ে গেল। নীরব তার পিছন পিছন গেল। বরকত ফ্রিজ খুলল। 3টে ডিম আর 2-3 কাঁচামরিচ ছাড়া আর কিছুই নেই ফ্রিজে। সে হতাশ হলো। মাঝে মাঝে তার মনে হয় যদি কোনো অদৃশ্য শক্তি এসে তার ফ্রিজকে হরেক রকমের খাবার দিয়ে ভরিয়ে দিত, তবে কতই না মজা হতো। এমন অদ্ভুত চিন্তার কথা ভেবে সে আনমনে হেসে দিল। ছোটবেলা থেকেই আলাদিনের জিনির সেই চেরাগ তার কাছে খুবই আকর্ষণীয় বস্তু। তার মনে হতো যদি জিনি এসে তার কাছে 3টে ইচ্ছে জানতে চাইতো, তাহলে সে কি বলতো। ছোটবেলায় ঠিকও করে রেখেছিল সেই সব জবাব, যেমন অনেকগুলো চকলেট, পরীক্ষায় সব বিষয়ে 100তে 100, আর একটা রঙিন টিভি। বরকত ডিম আর কাঁচামরিচ বের করলো। দুপুরেও এই ডিম দিয়ে খেয়েছে, রাতেও খেতে হবে, কোনো উপায় নেই। সেভাবে যদি তার পেট কাটা হয় তাহলে কতগুলো যে ডিম বের হবে আল্লাহ মালুম। মরিচ কেটে নিল, খুব চিকন করে কাটলো। বাসায় পেঁয়াজ নেই, শেষ হয়ে গেছে, তাই দিতে পারবে না। সে ভাবলো এখন যদি জিনি এসে তার 3টে ইচ্ছে পূরণ করতে চায় তাহলে সে কি বলবে। বরকত ভাবতে লাগলো। প্রথমে সে তার মাকে আবারও ফেরত চাইবে, দ্বিতীয়ত লিনাকে তার স্ত্রী হিসেবে চাইবে, আর তৃতীয়ত সে ঢাকার একটা নামি দামি কলেজের প্রফেসর হতে চাইবে। বরকত হাসলো। এসব ভেবে লাভ কি? পৃথিবীতে কি কোনো জিনি আছে নাকি? আছে, কিন্তু তাদেরকে জিনি বলে না, মা বাবা বলে ডাকা হয়। জিনি আর বাবা মায়ের মধ্যে ঢের তফাৎ আছে। জিনি তো মাত্র 3টা উইশ পূরণ করে দিবে, কিন্তু বাবা মা তো অগণিত ইচ্ছা আশা পূরণ করে সন্তানদের। বরকতের চোখ ভিজে উঠতে লাগলো। মায়ের কথা মনে হলেই সে কেঁদে ফেলে। বাবাকে অনেক কম বয়সে হারিয়েছে সে। বাবার কোনো স্মৃতি মেমোরিতে নেই তার। মাকেও কিছু বছর আগে হারিয়েছে। বরকত ছিল মা নেওয়াটা ছেলে। মা ছাড়া কিছুই বুঝতো না, তাই তো মায়ের কথা মনে পড়লেই কান্না চলে আসে। সে খুবই দুর্বল প্রকৃতির মানুষ, একদমই শক্ত না মনের দিক দিয়ে। বরকত আর রান্না করলো না। তার কেন জানি ঝাল ঝাল করে ভুনা মুরগির মাংস তার মন খেতে চাচ্ছে। মুরগির মাংসটার চেহারা একদম লাল লাল হতে হবে। মাংসের টুকরোর সাথে গোটা গোটা আলু আর রসুন ভাসবে। আহা কি স্বাদ!
বরকত ভাবল লিনার বাসায় যাবে, লিনা না থাকলেও চাচি আর ফাহাদের সাথে দেখা করে আসতে। আর চাচি তো বলেছেনই যখনই ভালো মন্দ খেতে মন চায় সে যেন চলে আসে। বরকত ভালো দেখে একটা শার্ট পরে চুল আশ্রয় নিল, তারপর বাজারে গেল। এত রাতেও ঢাকা শহরের বাজার খোলা থাকে সেটা সে জানে। বাজার থেকে একটা বড় দেখে দেশি মুরগি কিনল, দোকান থেকে কেটে কুটে পরিষ্কার করে লিনার বাসার পথের উদ্দেশ্যে বের হলো। 20 টাকা ভাড়া দিয়ে সে রিকশায় উঠল। বরকত সবসময় রিকশায় উঠেই ভাড়া দিয়ে দেয়, আজও তার ব্যতিক্রম হলো না। লিনা একটু পর শোকেসের সামনে এসে টি সেটটা দেখে আবার তার রুমে চলে যাচ্ছে। আজকে অফিসের পর ঝর্ণাকে নিয়ে নিউ মার্কেটে গিয়ে 1700 টাকা দিয়ে এই সেটটা কিনেছে। সেটটাতে একটা কেতলি, চিনি আর দুধ রাখার ছোট ছোট বাক্স আছে, সেই সাথে টি স্পুনও আছে। লিনা মনে মনে খুব খুশি। দাম একটু বেশি নিল, প্রোডাক্টের মান মনমতো হয়েছে। নীরব স্যার সবসময় একটা কথা বলে, তা হলো যেই জিনিসটার দাম যত বেশি সেই জিনিসটা ততই ভালো। লিনা কাপটা দেখে নিল, কাপের চারপাশ দিয়ে সবুজ পাতার নকশা করা। নকশাটা খুবই ইউনিক। নীরব স্যার সবুজ কালার পছন্দ করেন, সেজন্য আরও বেশি খুশি। লিনাকে এভাবে শোকেসের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তার ছোট ভাই ফাহাদ এসে বলে, বুবু তুই তো এমন ভান করছিস যেন কোটি টাকার গাড়ি কিনেছিস। লিনা ভেংসি কেটে বলে, চুপ কর, তুই কি বুঝবি নিজের কামাইয়ে কেনা জিনিসের মূল্য কোটি টাকার চেয়েও বেশি। যা পড়তে বস। ফাহাদ বলে, পড়া শেষ। বুবু এই কাপ করে আমি এখন চা খাই না, প্লিজ বুবু, এখন কিসের চা খাওয়ারে? আর এই কাপগুলো এখনই ব্যবহার করা হবে না, বুঝলি? এমন সময় বেল বাজার শব্দ আসলে ফাহাদ দৌড়ে গিয়ে দরজা খুলে অনেক জোরে বলে ওঠে, আরে দুলা ভাই। বরকত ভিতরে এসে ফাহাদকে একটা চকলেট দিয়ে সোফায় বসলো। নীরব খেতে বসেছে, দেখে বোঝা যাচ্ছে অনেক সময় নিয়ে আজকে রাতের আয়োজন করা হয়েছে, যেটাকে জামাই আপ্যায়ন বলে আর কি। নীরব বাঁকা হাসলো, কেন যে তার মধ্যে একটা সুপ্ত ব্যথা কাজ করছে। এই তো কিছুদিন আগেও এই বাসাটা ছিল তার বাবার বসের বাড়ি। এই বাসার ভেতরে ঢোকার যোগ্যতা ছিল না তাদের, অথচ আজ এই আলিশান রাজপ্রাসাদের রাজকন্যা তার কুড়ে ঘরে থাকছে। নীরব সময়ের সাপেক্ষে টাকা পয়সা ধন দৌলত সব হাসিল করলেও বড় ভিলা বা বাংলোতে থাকে না, থাকে একটা পুরাতন 2 রুমের বাসায়, যেখান দিয়ে দক্ষিণা বাতাস আসে। ছোট একটা ছাদ, সেই ছোট ছাদটার এক পাশে খুদে এক সিলে কোঠা। লায়লা খাতুন মাছের মাথা নীরবের প্লেটে তুলে দিলেন আর বললেন, বাবা অল্প সময় মাত্র কিছু প্রস্তুতি নিয়েছি, জানি ভালো রান্না হয়নি, আমি এত ভালো রাঁধতে পারি না। নীরব মুচকে এসে বলে, সমস্যা নেই, আমার ভালো লেগেছে। প্রমিতিও নীরবের সাথে খেতে বসেছে। সে নীরবের কথা শুনে বলে, আসছে এখন ঢং মারতে, উনি এখন গুড বয়, সাধু বাবা। নীরব খেয়ে চুপচাপ উপরে উঠে গেল। উপরে মানে প্রমিতির রুমে গিয়ে সোফায় বসে সিগারেট ধরালো। সে সিগারেট ফুঁকছে আর ভাবতে লাগলো, একটা বাজে স্বপ্ন দেখে সে এভাবে ভয় কেন পেল। তার মনে এখনো অস্থিরতা বয়ে চলছে, কিন্তু কেন? এখনো স্বপ্নটার কথা মনে পড়লে তার গায়ের লোম খাড়া হয়ে আসছে। আচ্ছা, সত্যি সত্যি যদি প্রমিতির কিছু হয়ে যায় তাহলে কি সে এভাবে রিয়াক্ট করবে? নীরব সিগারেট ফেলে পা দিয়ে পিষে ফেলে আর একটা সিগারেট ধরায়, চোখ বন্ধ করে সিগারেট টানায় মন দিল। প্রমিতি খাওয়ার পর মাকে কিছুটা হেল্প করলো গুছানোর কাজে। তারপর দাদির রুমে এসে দাদিকে ওষুধ খাইয়ে দিল। দাদির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। তার কেমন যেন লজ্জা লাগছে। এর আগে তার রুমে কোনো পুরুষ হয়নি। প্রমিতির দাদি আর মায়ের সামনে কিভাবে নীরবকে নিয়ে এক রুমে ঘুমাবে, তার এই ব্যাপারটা ভাবতে লজ্জায় বাসা থেকে দৌড়ে বেরিয়ে যেতে মন চাচ্ছে, কিন্তু উপায় তো নেই। নীরব তো আজকে এখানেই থাকবে, তার রুমে, তার সাথে আজকে রাতে থাকবে। প্রমিতি নিজেকে মনে মনে প্রস্তুত করে ভিতরে ঢুকে হতভম্ব হয়ে গেল। পুরো রুম জুড়ে সিগারেটের ধোঁয়া। প্রমিতি নাক চেপে ধরে বলে, এসব কি? নীরব পেছন ঘুরে প্রমিতিকে দেখে বলে, এতক্ষণ আসার সময় হলো মহারানীর? প্রমিতি রুমে ঢুকে জানালা খুলে দিয়ে বলে, রুমে কেন স্মোকিং করছো? ইচ্ছা আমার। প্রমিতির মেজাজ গরম হলো। এমনিতে তার স্মোকিংয়ের প্রতি অ্যালার্জি আছে। সে নম্রভাবে বলে, দেখো নীরব, আমার ধোয়ার মধ্যে থাকলে সমস্যা হয়, তুমি বাইরে গিয়ে স্মোক করো।
হুম, এখন রুম ছেড়ে যেতে পারবো না। প্রমিতি বলল, রুমের বাইরে যেতে হবে না, বারান্দায় যাও প্লিজ, আমার অ্যালার্জির সমস্যা। অ্যালার্জির কথা শুনে নীরবের মায়া হলো, সে উঠে বারান্দায় গেল। প্রমিতি হাফ ছেড়ে বাঁচল। নীরব বারান্দায় গিয়েই দিল এক চিৎকার। প্রমিতি আবার ছুটে এসে বলে, কি হয়েছে? নীরব সিগারেট হাতে নিয়ে বলে, এই বক্সের মধ্যে এটা কি নড়ছে? প্রমিতি এ কথা শুনে আর না পেরে হেসে দিল। প্রমিতিকে হাসতে দেখে নীরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার হাত থেকে সিগারেটটা পড়ে গেল। কি যে অদ্ভুত সুন্দর লাগছে প্রমিতিকে। নীরব ঢোক গিলল। এ কি আশ্চর্য, তার গলা শুকিয়ে আসছে কেন? সে হাসি থামিয়ে বলে, এটা আমার পিকু। কিকু? কু না পিকু? ও, এই পিকু আবার কি? প্রমিতি কিছু না বলে বারান্দার লাইটটা অন করে দিল, আর তাতেই চারপাশ হলুদ আলোয় ঝলমলে হয়ে উঠল। নীরব সামনে তাকিয়ে দেখা একটা পাখি। সে অবাক হয়ে প্রমিতির দিকে তাকিয়ে বলে, তুমি পাখি পালো? ময়না পাখি। অমনি পাখিটা মা বলে ডেকে ওঠে। তা শুনে এবার নীরব হেসে দিয়ে বলে, আমি তো ভাবছিলাম তুমি সবার আগে আমার বাচ্চাদের মা হবে, এখন তো দেখি তুমি এই পাখির মা। নীরবের মুখে বাচ্চা শুনে তার লজ্জায় কান লাল হয়ে এলো। প্রমিতি মাথা নিচু করে ফেলে। নীরব এবারও মুগ্ধ হয় প্রমিতির লজ্জা মাখা চেহারা দেখে। সে প্রমিতির দিকে এগোতে থাকে। প্রমিতি কিছু একটা আঁচ করতে পেরে পেছনের দিকে যেতে থাকে। নীরব আস্তে করে প্রমিতির কাছে আসতে থাকে এবং বারান্দার লাইটটা অফ করে দেয়। চারপাশে আবারও অন্ধকার ছেয়ে এলো। শুধু চাঁদের আলোয় বারান্দায় এসে পড়ছে। চাঁদের আলোয় প্রমিতির মুখমণ্ডলের সৌন্দর্য আরও হাজার গুণ বেড়ে গেল। নীরব প্রমিতির গায়ের সাথে মিশে দাঁড়ালো। প্রমিতি ভয় আর লজ্জায় বরফের মতো জমে গেল। নীরব ঘোর লাগানো দৃষ্টিতে প্রমিতিকে দেখতে লাগলো। তারপর প্রমিতির কানের কাছে মুখ এনে বলে, তোমাকে হাসলে অদ্ভুত অপরূপ লাগে। নীরবের মুখেই প্রথমবার ভালো এবং প্রশংসামূলক কিছু শুনে প্রমিতি বেশ লজ্জা পেল এবং হাতে চুরি পরে সেই চুরি বাজালে যেমন আওয়াজ হয় ঠিক সেই রকম আওয়াজে প্রমিতি বলে ওঠে, তাহলে আমাকে সবসময় হাসতে সাহায্য করবে, কাঁদাবে না আর। এই কথাটা নীরবের মনে টনিকের মতো কাজ করলো। সে আর নিজের মধ্যে থাকলো না। নীরব সেইভাবে দাঁড়িয়ে প্রমিতির কোমর জড়িয়ে ধরে আরেকটু কাছে টেনে আনলো। এতে প্রমিতি নীরবের বুক বরাবর গিয়ে ঠেকল। প্রমিতি নীরবের বুকের কম্পন অনুভব করতে পারছে। তার কেমন যেন লেগে ওঠে। মনটা অশান্ত হয়ে গেল। সব কিছু ছেড়ে ছুটে নীরবের বুকে আশ্রয় পড়তে মন চাচ্ছে। নীরব প্রমিতিকে তার বুকের মধ্যে মিশিয়ে নিল। প্রমিতির মাথা তার বুকে চেপে ধরে দাঁড়িয়ে রইল, আর এক হাত দিয়ে প্রমিতির কোমর চেপে ধরে রাখল। নীরব চোখ বন্ধ করে প্রমিতিকে অনুভব করছে। তার কেন যেন খুব প্রশান্ত লাগতে শুরু করলো। প্রমিতির গায়ের গন্ধ তার নাকে এসে লাগছে। প্রমিতির গায়ের গন্ধটাও খুব সুমিষ্টি। নীরবের বুকটা ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। সে আরও শক্ত করে প্রমিতিকে নিজের সাথে মেশানোর চেষ্টা করলো। নীরব খুব করে চাচ্ছে প্রমিতিকে একদম নিজের কলিজের মধ্যে ঢুকিয়ে নিতে, কিন্তু ইহা একেবারে অসম্ভব। প্রমিতি ছটফট করতে লাগলো। তার নিঃশ্বাস আটকে আসছে। প্রমিতি নীরবের শার্ট আঁকড়ে ধরে বড় বড় করে শ্বাস নিতে লাগলো। নীরব, ছাড়ো আমাকে। নীরব ছেড়ে দিল প্রমিতিকে। এতে আশাভঙ্গ হলো প্রমিতি। একবার বলাই ছেড়ে দিতে হবে নীরবকে। প্রমিতির খুব ভালো লাগছিল নীরবের ছোঁয়া। এখন এভাবে ছেড়ে দেওয়ায় কেন যেন তার কষ্ট হতে লাগলো, যদিও বা সে নিজেই ছাড়তে বলেছিল। প্রমিতির এখন আবার নীরবের বুকে মাথা রাখতে মন চাচ্ছে, কিন্তু দ্বিধার কারণে পারছে না। প্রমিতি দাদির কথাটা মনে করলো। দাদি তো বলেছে স্বামী মোমের মতো হয়, ভালোবাসা দিলে গলে পড়ে। কিন্তু সে নীরবকে ভালোবাসা কিভাবে দিবে? সে কি আদৌ নীরবকে ভালোবাসে? কে জানে এই ছোট্ট হৃদয় নীরবকে ভালোবাসে কিনা। ততক্ষণে নীরব ময়না পাখিটার খাঁচার সামনে চলে গেছে। খাঁচাটার সামনে দাঁড়িয়ে বলে, খুলে দে প্রমিতি। না, দেই উড়ে যাবে তো তাহলে পিকু। বলে হন্তদন্ত হয়ে নীরবের কাছে এলো প্রমিতি। গেলে যাবে? প্রমিতি ঝাঁঝালো কণ্ঠে বলে, গেলে যাবে মানে কি? পিকু আমার অনেক প্রিয়, এই জন্য খাঁচা আটকে রাখো। নীরব পাখিটাকে দেখে বলে, ছেড়ে দাও। যদি উড়ে চলে যায় তবে পাখিটা কোনো দিন তোমার পোষ মানেনি, আর মুক্ত হওয়ার পরও যদি ফিরে আসে তবে কোনো দিন আর খাঁচায় আটকাতে হবে না। নিচ থেকে আকাশে ঘুরে ফিরে তোমার কাছে আবার চলে আসবে, বুঝলে? প্রমিতি খুব মনোযোগ দিয়ে কথাটা শুনল
এই প্রথম নীরব তার সাথে কথা বলছে। আজকে হয়েছেটা কি ওর? অসুখ টসুখ হয়নি তো আবার? নীরব কথা শেষ করে প্রমিতির দিকে ঘুরে তাকিয়ে দেখল যে প্রমিতি তার দিকে আশ্চর্যের দৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভুরু নাচিয়ে বলে, কি দেখছো আমাকে? ছোট করে উত্তর দিল প্রমিতি, আমাকে দেখার কি আছে? আমি শাহরুখ খানও না, সালমান খানও না যে হা করে তাকায় থাকবে। প্রমিতি খুব আস্তে করে বলল, যেন নীরব শুনতে না পারে। তুমি হলে হিরো আলম লাইট। নীরব কথাটা শুনতে পেল না। সে পাখিটার দিকে তাকালো আর তারপর প্রমিতির দিকে। তার মাথায় এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, তা হলো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আসলেই কেমন? আমাদের মনটাও তো খাঁচায় বন্দি। এইভাবে তো আগে ভেবে দেখেনি সে। প্রমিতি রুমে চলে এলো। রুম থেকে সিগারেটের ধোঁয়া চলে গেছে। সে বিছানা ঠিক করলো। নীরব বারান্দা থেকে প্রমিতির দিকে তাকিয়ে আছে। তার প্রমিতিকে দেখতে ভীষণ ভালো লাগছে। প্রমিতি কাজ শেষ করে আনার সামনে দাঁড়িয়ে চুল আশ্রিয়ে নিয়ে বেনি করলো। তারপর ঠোঁটে ভেসলিন মাখলো, মুখে আর হাতে লোশন মাখতে লাগলো। নীরব অবাক হলো। সে প্রমিতির মধ্যে তার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে। তার মাও ঘুমানোর আগে বেনি করত, মুখে হাতে লোশন দিত। নীরব এই মুহূর্তে তার মায়ের চেহারার সাথে প্রমিতির চেহারার অনেক মিল পাচ্ছে। হয়তোবা মায়ের সাথে কিছুটা মিল আছে বিধায় নীরব প্রমিতির ওপর দুর্বল হয়ে পড়ছে। নীরবের কেন যেন এখন একটা বাজে ইচ্ছার কামনা জাগলো। তার প্রমিতিকে আরো গভীরভাবে অনুভব করতে মন চাচ্ছে। এ ব্যাপারটায় সে সন্দিহান যে কি করবে। মনকে জিজ্ঞেস করলে মন বলল, নারীর মনকে ভালোবাসতে শেখো, দেহকে নয়। উত্তম হওয়ার চেষ্টা করো, আর কত অধম হবে। এবার নীরব মস্তিষ্ককে জিজ্ঞেস করলো। মস্তিষ্ক বলল, অবশ্যই করা উচিত। তোর বউ, তুই করবি না তো রোহান করবে? রোহানের কথা মনে হতেই নীরবের রাগ হতে লাগলো। সে প্রমিতির কাছে গেল। পেছন থেকে প্রমিতিকে আবারও একবার জড়িয়ে ধরল। প্রমিতি আয়নায় নীরবের প্রতিবিম্ব দেখতে পেল। নীরবের চোখ লাল হয়ে আসছে। সে নীরবের সাথে অল্প কয়েকদিন থেকে একটা জিনিস বুঝতে পেরেছে, তা হলো নীরব রাগ হলেই তার চোখ লাল হতে লাগে। প্রমিতি ঢোক গিলল। সে নীরবের রাগ সম্পর্কে অবগত। রাগ উঠলে নীরব যে কি করতে পারে তার প্রমাণ ইতিমধ্যে নীরব দিয়ে দিয়েছে। কিন্তু প্রমিতি বুঝতে পারছে না কেন নীরব রেগে গেল। এদিকে নীরব প্রমিতির চুলগুলো সরিয়ে ডান কাঁধের দিকে দিয়ে দিল এবং ঘাড়ে মুখ গুজে দিয়ে দিল। প্রমিতি কেঁপে উঠল। সে চোখ বন্ধ করে ফেলে। নীরবের হাত কোমর থেকে পেটে গিয়ে ঠেকল। আর এদিকে প্রমিতির মনে হলো তার গা দিয়ে 440 ভোল্টের কারেন্ট বয়ে গেল। প্রমিতি নীরবকে বাধা দিতে গিয়েও দিল না। দাদির কথা মানা উচিত, তাই নীরবকে আটকালো না। সে চুপচাপ দাঁড়িয়ে রইল, কিছু বলল না। এদিকে নীরব যেন অন্য জগতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সে প্রমিতিকে কোলে তুলে নিল, তারপর তাকে বিছানায় শুয়ে দিল। সে প্রমিতির ওপর যেই না শুবে অমনি স্বপ্নটার কথা মনে পড়ল তার। স্বপ্নেও ঠিক এভাবেই তো সব কিছু হচ্ছিল। নীরবের মনে হচ্ছে স্বপ্নটার পুনরাবৃত্তি ঘটছে। এখন যদি প্রমিতির কিছু হয়ে যায়, নীরব দরদর করে ঘামতে লাগে। এসি থাকা সত্ত্বেও তার কেমন যেন ঘামতে লাগলো। মনে হচ্ছে প্রেশার বেড়ে যাবে। সে উঠে বসলো আর এক ধ্যানে প্রমিতিকে দেখতে লাগলো। প্রমিতির চোখ বন্ধ করে শুয়েছিল। নীরবের কোনো সারা শব্দ না পেয়ে সে চোখ খুলল। চোখ খুলতেই দেখলো নীরব তার সামনে বসে আছে। তার নীরবকে দেখে বুকের মধ্যে যেন কি হতে লাগলো। মনে হচ্ছে কেউ বুকের মধ্যে হাতুড়ি দিয়ে সমান তালে হাতুড়ি পিটাচ্ছে। সারা গা শিরশির করছে। সে উঠে বসলো। প্রমিতি যেন নিজের মধ্যে আর নেই, তাই তো একটা অনাকাঙ্ক্ষিত কাজ করে ফেলল। প্রমিতি কোনো কিছুর পরোয়া না করে নীরবের শার্ট তার দুই হাত দিয়ে খামছে ধরে। নীরবের ঠোঁটে আস্তে করে নিজের ঠোঁট ছোয়ালো। প্রমিতি যে এমন কিছু করতে পারবে তা নীরবের স্বপ্নের মধ্যেও কল্পনাও ভাবতে পারেনি। তাই তো সে আহাম্মকের মতো চোখ বড় করে কিছু সময় ওভাবে বসে থাকে। তারপর যখন হুঁশ আসে, সেও প্রমিতিকে আরও নিবিড়ভাবে ধরে তার সাথে তাল মেলাতে লাগে। একটা সময় দুজনে হাঁপিয়ে ওঠে। প্রমিতি নীরবকে ছেড়ে দেয় আর নীরব প্রমিতির গাল স্লাইড করতে করতে বলে, ভালোবাসি তোমাকে। প্রমিতি যেন থমকে গেল। সে বুঝতে পারছে না নীরব সত্যি সত্যি এই কথা বলছে নাকি এমনি এতটা ঘনিষ্ঠ আছে বলে বলছে।
কিন্তু তবুও প্রমিতির মনে একটা অদ্ভুত ভালো লাগা বয়ে গেল। সে মুচকি হাসল। নীরব মুগ্ধ হয়ে চেয়ে রইল সে হাসির দিকে। তারপর প্রমিতির ঠোঁটের নিচের তিলটায় গভীরভাবে ঠোঁট ছোঁয়ালো নিজের। প্রমিতি নীরবকে আরও শক্ত করে খামচে ধরল। নীরব প্রমিতিকে শোয়ালো। তারপর সেও প্রমিতির উপর ভর ছেড়ে দিল। প্রমিতি তখনও নীরবের চোখের দিকে তাকিয়ে নিজের জন্য ভালোবাসা খোঁজার চেষ্টা করছিল। নীরব প্রমিতির গলায় মুখ ডুবায়। তারপর আস্তে আস্তে নিচে নামতে লাগে। একটা সময় তারা দুজনেই মগ্ন হয়ে ওঠে, একসাথে পাড়ি জমায় ভালোবাসার জগতে।